জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ সেনাবাহিনীর মুখে ফের জনগণের পাশে থাকার আশ্বাস, কি বার্তা দিলেন ওয়াকারুজ্জামান। পরে জানাবো দীর্ঘ নীরবতা ভেঙে আলোচিত জুলাই বিপ্লব নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জুলাই বিপ্লবের যে দায় নিঝুম মজুমদারের উপর চাপালেন তিনি। এদিকে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। জানাবো সেনা প্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক এবং সর্বশেষ জানাবো বিএনপি গণতন্ত্রের লড়াই রয়েছে বলে গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশ সেনাবাহিনীর মুখে ফের জনগণের পাশে থাকার আশ্বাস, কি বার্তা দিল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনী গতকাল সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণা করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে তারা। ঢাকা সেনা সদরের সাংবাদিক বৈঠকে বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, করিডর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। গত বছরের অভ্যুত্থানের মুখে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, যে কোনো পরিস্থিতিতে সেনা দেশবাসীর পাশে থাকবে। ওয়াকারুজ্জামানের এই মন্তব্যের দুদিনের মাথায় হাসিনা সরকারের পতন হয় এবং সেনাবাহিনীর অভ্যুত্থান দমনে কোনো পদক্ষেপ করেননি। তখন সদ্যই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে এসেছে। সেনাপ্রধান জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। তারপরও সরকার আগের অবস্থান থেকে সরেনি। চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। অন্যদিকে মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া নিয়েও আপত্তি তুলেছে সেনাপ্রধান। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো ঘটনা কড়া হাতে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তিনি। মনে করা হচ্ছে এই হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার অনুগামী হাসানাত আব্দুল্লাহ শারজিস আলমের উদ্দেশ্যে দিয়েছে সেনাবাহিনী। জুলাই বিপ্লবের যে দায় নিঝুম মজুমদারের উপর চাপালেন ওবায়দুল কাদের। দীর্ঘ নীরবতা ভেঙে আলোচিত জুলাই বিপ্লব নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে 5 আগস্টের সেই উত্তাল দিনটির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, ছাত্র জনতার সেই অভ্যুত্থানের সময় তিনি প্রাণে বেঁচেছিলেন সৌভাগ্যক্রমে। প্রায় 5 ঘন্টা তিনি এবং তার স্ত্রী একটি বাথরুমে লুকিয়েছিলেন বলেও জানান তিনি। কাদের বলেন, সেদিন তার নিজ এলাকায় থাকা নিজের বাসা না থেকে পাশের একটি বাসায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেই বাসাতেও হামলা হয়। ভাঙচুর আর লুটপাটের মধ্যে হঠাৎই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আমরা বাথরুমে লুকিয়েছিলাম, আমার স্ত্রীর মুখে বলেছিল আমি অসুস্থ, এরপরও ওরা ঢুকতে চাচ্ছিল। এক পর্যায়ে বললাম দরজা খুলে দাও, বললেন কাদের। বাথরুমে ঢোকা ছেলেগুলোর আচরণ প্রথমে উত্তেজনাপূর্ণ হলেও হঠাৎই তাদের মধ্যে আচরণ বদলে যায়। কেউ কেউ কাদেরের সঙ্গে সেলফি তুলতে শুরু করে, আবার কেউ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও বলছিল। শেষ পর্যন্ত তাদেরই কয়েকজন তাকে ও তার স্ত্রীকে একটি অটোতে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ওরা বলছিল চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি। এর ফলে বিভিন্ন চেকপোস্ট পার হয়ে যেতে পেরেছি, জানান তিনি। এই অভ্যুত্থানের বিষয়ে প্রশ্ন করা হলে কাদের বলেন, এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান ছিল না, বরং লুটপাটের লুম্পেন কায়দায় সংগঠিত ঘটনা ছিল। তিনি বলেন, এটা ছাত্রদের আন্দোলনের ছদ্মবরণে একটি ষড়যন্ত্রমূলক বিস্ফোরক ছিল। এক প্রশ্নে ওবায়দুল কাদের দাবি করেন, তিনি কখনো ছাত্রলীগকে আন্দোলন দমনে নামতে বলেননি। এ বিষয়ে ইউটিউবে যে ভিডিও ছড়িয়েছিল তা ছিল লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদারের প্রচারিত একটি পুরনো ভিডিওর উপর ভিত্তি করে সেখানে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। আমি ছাত্রলীগকে নামতে বলেছি, এই কথা যে বলেছে সে ভিডিওটা এডিট করে বলেছে। ছাত্রলীগের নামই ছিল না ও নিজে এটা ইউটিউবে ছড়িয়েছে বলেন ওবায়দুল কাদের। কাদের জানান, ঘটনার পর তিনি প্রায় 3 মাস দেশেই ছিলেন। তখন তিনি বিভিন্ন শ্রমিক আদালত ও অসন্তোষ পর্যবেক্ষণ করছিল। পরে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে এবং একাধিক মামলার আসামি হয়ে পড়লে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশ ত্যাগ করেন। সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারির প্রতিবাদে বাংলাদেশ সচিবালয়ে
গত সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারীরা। এই অত্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তা প্রত্যাহার না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। আজ মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা 11টায় সচিবালয়ের বাদামতলায় জড়ো হন আন্দোলনকারীরা। দুপুর 2টা পর্যন্ত তারা পুরো সচিবালয়ে প্রদক্ষিণ করে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন তারা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রোববার সন্ধ্যায় কর্মচারীদের আন্দোলনের মধ্যে অধ্যাদেশ জারি ও কার্যকর করে সরকার। নতুন অধ্যাদেশ অনুযায়ী 14 কার্যদিবসের মধ্যে কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে নিয়োগকারী কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রপতির কাছে আপিলের জন্য তারা আরও 30 কার্যদিবস সময় পাবেন। অধ্যাদেশ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, এই আদেশ নিয়ে সরকারি কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গণহারে এই অধ্যাদেশের অধীনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেওয়া হবে না। এদিকে এই অধ্যাদেশ বাতিল ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য সচিবালয়ে আন্দোলনরত সংগঠনগুলোর সমন্বয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রম গঠন করা হয়েছে। এই ফ্রমে কো-চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নুরুল মুজাহিদ গ্রুপ মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাদিউল নিজাম গ্রুপের মোহাম্মদ বাদিউল কবিরকে। সেনা প্রধানের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা। দলের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ বৈঠকে অংশগ্রহণ করেন বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমকে বৈঠক সম্পর্কে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল, আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি, এই তো। কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনা প্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। নির্বাচন বা অন্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, যতটুকু বলেছি তাই বেশি, এর বেশি কিছু বলতে পারবো না। সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে অস্থির হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট। এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে আরো ঘনীভূত হয়েছে পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে জামায়াতের আমির শফিকুর রহমান। নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে দলটি আয়োজন করে কেন্দ্রীয় মজলিসের শোরা বৈঠক। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। গতকাল দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর এই সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন। বিএনপি গণতন্ত্রের লড়াই রয়েছে গয়েশ্বরের মন্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক রহমান প্রবাসে থেকেও সংকটকালে ভার্চুয়ালি যোগাযোগের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি তারেক রহমান। দূর থেকে দলের সর্বস্তরের নেতা কর্মীদের ও জনগণের পাশে থেকেছেন। শুধু তাই নয়, 24 জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনেও বিএনপি সহযোগিতা করেছে। গতকাল নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সদ্য কারামুক্ত জাকির খানকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়াতে পেরেছি ঠিকই, কিন্তু এখনো জনগণ গণতন্ত্রের নাগালের বাইরে। উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এজন্যই বিএনপি এখনো গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে আছেন। জনগণের ভোটের অধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, গণতন্ত্রের লড়াইয়ে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত দিনে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির হোসেন সাহসী নেতা। পতিত স্বৈরাচারের শাসন আমলে ছাত্রদের এই নেতা অনেক হামলা মামলার শিকার হন। জাকিরের রাজনৈতিক পথ চলার সাফল্য কামনা করেন বিএনপির নেতা গয়েশ্বর।